জয় হিন্দ ডিয়ার মাই অল ফ্রেন্ড। আজকে আমরা আলোচনা করব যে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট। মৌলিক অধিকার বলতে আমরা কি বুঝি, কত নম্বর ধারা থেকে কত নম্বর ধারায় শেষ হবে সে নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে শুরু হচ্ছে যে কোনখান থেকে শুরু হবে, এটা পার্ট 3। আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2 পড়েছি। পার্ট 3তে ধারা 12 থেকে 35 নম্বর পর্যন্ত কিন্তু আমরা ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার আমরা দেখব। এটি টোটালে 6টি ভাগে ভাগ করা আছে। কয়টি ভাগে? 6টি ভাগে ভাগ করা আছে, 6টি ভাগে। তার মধ্যে আমরা এখন মূল বিষয়বস্তুটা পড়ব 12, 13। আমরা আগের ভিডিওতে 11 ধারা পর্যন্ত আমাদের হয়েছিল। তাহলে পার্ট 3তে কি বলেছে একটু বিষয়বস্তুটা জেনে নিই। যেমন হচ্ছে সংবিধানের ভাগ 3কে ম্যাগনা কাটা বলা হয়। কি বলা হয়? ম্যাগনা কাটা। তাহলে ম্যাগনা কাটা প্রথম ব্যবহার করেছিল যে ফ্রান্স, কিন্তু এটা চালু করেছিল ইউকে, যেটা বলি আমরা ব্রিটেন। ব্রিটেন প্রথম কি করেছিল? চালু করেছিল, কিন্তু ফ্রান্সিস বাটাই এইটিকে ম্যাগনা কাটা বলা হয় এবং সেটিকে ব্যবহার করতে শুরু করে। এবং এটা ম্যাগনা কাটার অর্থ হচ্ছে যে অধিকার। কি অধিকার? এটা কোয়েশ্চেন পরে সংবিধানের কোন ভাগকে ম্যাগনা কাটা বলা হয়? ভাগ 3কে ম্যাগনা কাটা বলা হয়। এটি ইউএস থেকে আনা হয়েছে। মৌলিক অধিকার কোথা থেকে নিয়ে আসছে? ইউএস, আমেরিকা থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার। এটি মৌলিক অধিকারটি কোথা থেকে? আমেরিকা। এটা কার জন্য নেওয়া হয়েছে? ব্যক্তির জন্য, সাধারণ ব্যক্তি। সাধারণ ব্যক্তির জন্য। আমরা কি সাধারণ ব্যক্তি, আমাদের কি কি অধিকার আছে, কোথায় যেতে পারবো, কাকে কথা বলতে পারবো, কি আইন ব্যবহার করতে পারবো, সেটা আমাদের জন্য ব্যবহার করা হয়েছে একমাত্র হচ্ছে মৌলিক অধিকার। আর কানুনি অধিকার, আইনি অধিকার হচ্ছে যেগুলো হচ্ছে গভর্নমেন্ট ব্যবহার করে। কানুনি অধিকার, আইনি অধিকার গভর্নমেন্ট ব্যবহার করে, কিন্তু এই সব 12 থেকে 35 আমরা প্রয়োগ করতে পারবো, ব্যবহার করতে পারবো। যেমন হচ্ছে যে এটা কি পাবলিক কি করতে পারবে? কোনো পাবলিক কিন্তু এই আমাদের মৌলিক অধিকার কিন্তু কাটতে পারবে না। পারবে না। কোনো পাবলিক কিন্তু বা কোনো ব্যক্তি আমাদের মৌলিক অধিকার কাটতে পারবে না। এমনকি গভর্নমেন্ট, সরকারও কিন্তু আমাদের মৌলিক অধিকার কাটতে পারবে না, গভর্নমেন্টে পারবে না। কিন্তু গভর্নমেন্ট কানুনি অধিকার পারবে, আইনি অধিকারগুলো পারবে, কিন্তু কখনোই আমাদের মৌলিক অধিকার কিন্তু এই 12 থেকে 35 পর্যন্ত ধারায় যত কিছু বলেছে সরকার এখানটায় হস্তক্ষেপ করতে পারবে না। যেমন আমার বলার অধিকার আছে, আমার ভিডিও করার অধিকার আছে, এগুলো আমার অধিকার আছে, তার জন্য তো আমি করতে পারছি। উত্তর কোরিয়ায় কেন করতে পারে না? ওর অধিকার নাই, আমার অধিকার আছে বলে আমি বলতে পারছি, সরকারের বিরুদ্ধে বলতে পারছি। এটা আমার মৌলিক অধিকার, কোয়েশ্চেন করা আমার মৌলিক অধিকার। যে সমস্ত মৌলিক অধিকার আমি ব্যক্তির জন্য সরকারের প্রতি কোয়েশ্চেন করার এখানটায় কিন্তু দেওয়া হয়েছে 12 থেকে 35। এটা আমার পাবলিক, কোনো পাবলিক আমার মৌলিক অধিকার। কাল বাদ পরশু আমার পাশে বাড়ি থেকে চলে আসবে, এই তুমি ভিডিও করো না, ও কিন্তু পারবে না। আমার এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। গভর্নমেন্ট বলবে, তাও গভর্নমেন্ট পাবে না। আমি কি যদি এরপরে পড়বো, যদি আমি কোনো খারাপ বার্তা ব্যবহার করি, কোনো ব্যক্তির অসুবিধা হয়, আমি পরে নেক্সট ধারাতে ওগুলো আছে একটা আলোচনা করছি। এবার আমরা দেখি যে এগুলো আমরা জানলাম আমাদের জন্য, কিন্তু দেখো এবার ভারতবর্ষ ধরো যুদ্ধ চলছে, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ চলছে, সেই টাইমে মৌলিক অধিকার আছে, আমার বলার অধিকার আছে, চলার অধিকার আছে, সব কিছু করার অধিকার আছে। আমি সেই টাইমে যদি ঘুরে বেড়াই, তো আমাকে কি করবে? মৌলিক অধিকার আছে, আমার ঘোরার অধিকার আছে, চলার অধিকার আছে। সেই টাইমে বলছি তোমার মৌলিক অধিকার, যদি যুদ্ধ চলবে বা দেশের কোনো অর্থনৈতিক সংকটে চলবে যখনই, তখন মৌলিক অধিকার রাষ্ট্রপতি কিন্তু সাসপেন্ড করতে পারবে কিছু সময়ের জন্য, পার্মানেন্ট নয়, কিছু সময়ের জন্য, যে এই সিচুয়েশনটা পার হয়ে যাক, এতদিন পর্যন্ত সাসপেন্ড হয়ে থাকলো। এই মৌলিক অধিকার সাসপেন্ড করার ক্ষমতা থাকলো রাষ্ট্রপতির কাছে। আর যদি কোনো এমন কিছু আইন থাকে সাধারণ ব্যক্তির জন্য ক্ষতি হয়, সেই সব আইন সংসদ বাদ দিতে পারবে। সংসদ কি করতে পারবে? সংসদ বাদ দিতে পারবে। যে কিভাবে বাদ দেবে? ধরো মনে করো কিছুদিন আগে কিছু আইন বাদ দিয়েছে, সংবিধানে অনেক কিছু আইন সংশোধন হয়েছে, বাদ গেছে। আগে যেমন বললাম যে আর্টিকেল 6, 7 বাদ দিয়েছে। কোথা থেকে বাদ দিয়েছে? মানে এরকম সংসদ থেকে তো বাদ দিয়ে যায়, সংশোধন করবে সংসদ, বিল পাস করবে, আগে পড়ব। কিন্তু মৌলিক অধিকার কারো কিন্তু বাদ দিতে পারবে না।
যদি যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির ক্ষতি না হবে। যেমন পার্সোনাল লতে ছিল 3টা তালাক ছিল, হাসান, ওহাসান আর তালাকে বিদ্যাত। তাহলে তালাকে বিদ্যাত কিন্তু মানুষের ক্ষতি করছিল, মানে ইনস্ট্যান্ট তালাক দিয়ে দিচ্ছিল হোয়াটসঅ্যাপে, তালাক তালাক তালাক। ওইটা মানুষের সাধারণ জনগণের, মুসলমান সমাজের ক্ষতি হচ্ছিল। তার জন্য কিন্তু সংসদ ওটাকে বাদ দিয়েছে। 3 তালাক কিন্তু এখনও বাদ দেয়নি। তালাকে ওহাসান, তালাকে হাসান কিন্তু এখনও আছে। তালাকে বিদ্যাত বাদ গেছে, ওটা আর্টিকেল 25-এ, ধারা 25-এ ভালোভাবে আলোচনা করব। বাদ দিতে পারে কে? সংসদ। কিন্তু সংসদ যদি মনে করে এবার যে কোনো ধারা বাদ দিয়ে দিব, সংসদ কিন্তু বাদ দিতে পারবে না। ধরো এখন সেন্ট্রাল গভর্নমেন্টে বিজেপি আছে, বলে যে এই যত সব অপোজিট পার্টি লিডার আছে সবের ভোটার কার্ডই ক্যান্সেল, নাগরিকত্ব বাদ দিয়ে দাও ওদের। একটা নাগরিকত্ব তো একটা ধারা, বাদ দিয়ে দাও ওদের। কিন্তু বাদ দিতে পারবে না। কেন পারবে না? বলছি দেখো, এর সমস্ত সংবিধানের রক্ষাকারক সুপ্রিম কোর্ট। মৌলিক অধিকারের বিশেষত রক্ষাকার হচ্ছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। যদি কেউ বিনা কারণে মৌলিক অধিকারকে পরিবর্তন করার চেষ্টা করে, তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু এগিয়ে আসবে, হাইকোর্ট এগিয়ে আসবে এবং তাকে বড় টিপ্পণী জানানো দেবে সংসদকে বিনা কারণে। এমন কিছু কিছু বিল নিয়ে এসেছিল সংসদে পাস করে দিয়েছিল, রাজ্যসভা লোকসভায় পাস করে দিয়েছে। সুপ্রিম কোর্টে যাই চন্ডল ক্লাস সব যেমন তাই পেয়েছে দেশের বিরুদ্ধে, পাস করতে পারবে না, বিল পাস করতে পারবে না। তাহলে আমাদের মৌলিক অধিকারে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, কেউ যদি মৌলিক অধিকার প্রয়োগ করতে না পায়, তাহলে ডাইরেক্ট কিন্তু ওর জন্য সুপ্রিম কোর্ট খোলা আছে, হাইকোর্ট খোলা আছে, যেটা ওর কাছে পড়বে, রক্ষা করবে। কি করবে? রক্ষা করবে। এরকম নয় যে কোনো সংসদ যে কোনো ধারা পরিবর্তন করে দেবে, মৌলিক অধিকারে পরিবর্তন করতে সহজে পারবে না। মৌলিক পরিবর্তন করার পর আসবে সুপ্রিম কোর্টে। ধরো মনে করো যে কোনো একটা ধারা পরিবর্তন, মনে করো 14, আইনের চোখে সকলেই সমান। সংসদের মনে হলো এটাকে প্রয়োগ করা দরকার, আইনের চোখে সকলের সমান দেখা দরকার নেই, যারা এমএলএ এমপি আছে এদেরকে উঁচু চোখে দেখবে, লিখে দিল সংবিধানে। তখন রাষ্ট্রপতি এবার কি করবে, যে রাষ্ট্রপতি সিগনেচার করে দিয়েছে, হ্যাঁ রাষ্ট্রপতির সিগনেচার পাস করে দিয়েছে, লোকসভা রাজ্যসভায় পাস করে দেওয়ার পর রাষ্ট্রপতির কাছে সিগনেচার হওয়ার পর তারপরে সুপ্রিম কোর্টের ফাইনাল হয় যে এটা কি আদবে বাস্তব সম্ভব কি সম্ভব নয়। যদি না হয় সুপ্রিম কোর্ট বেড়িন তাড়ান দেবে ওদেরকে, বাট এখান থেকে সব ভণ্ডামি করে আছে। এখানে সুপ্রিম কোর্টের হাতে এতটা ক্ষমতা থাকে, বোঝাতে পারলাম? তাহলে আমরা এত কিছু আমরা বুঝতে পারলাম যখন এবার আমরা ধারাতে আসি। 12 নম্বর ধারায় আর 13 নম্বর ধারা আলোচনা করব, সেটা কি বলছে দেখো। তাহলে এটা আমরা মেটানো দরকার। 12 নম্বর ধারায় বলা হয়েছে যে পরিভাষার বর্ণনা করা হয়েছে। তো পরিভাষা মানে কি? খুব একটা বড় কিছু বলেনি 12 নম্বর ধারায়। বলেছে যে 12 নম্বর ধারাতে রাষ্ট্রের বর্ণনা, 12 নম্বর ধারায় রাষ্ট্রের বর্ণনা। এবার রাষ্ট্র কাকে বলবো আমরা? সংবিধানের ভাষা আলাদা, কিন্তু রাষ্ট্র কাকে বলবো? রাষ্ট্র বলতে বোঝাচ্ছে স্টেট, কি স্টেট বা রাজ্য। এবার রাষ্ট্র বলতে স্টেট বা রাজ্য কাকে বলছে? স্টেট বা রাজ্য বোঝানো হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল অথরিটি, লোকাল গভর্নমেন্ট, তিনটে মনে করো। সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে কেন্দ্র সরকার, কিন্তু একটা দেশের একটা স্টেট গভর্নমেন্ট, রাজ্য হচ্ছে যে একটা আলাদা সংস্থা, একটা আলাদা স্টেট। লোকাল গভর্নমেন্ট হচ্ছে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, যতগুলো আছে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, এগুলো একটা আলাদা একটা স্টেট। এদের নিজস্ব ক্ষমতা আছে, নিজস্ব ক্ষমতায় নিজের মতো দেশকে শাসন করার ক্ষমতা আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম আলাদা হতে পারে, রাজ্য গভর্নমেন্টের নিয়ম আলাদা হতে পারে, লোকাল গভর্নমেন্টের নিয়ম আলাদা হতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট ওর নিজের মধ্যে শাসন করবে, স্টেট গভর্নমেন্ট ওর নিজের মধ্যে শাসন করবে, আর লোকাল গভর্নমেন্ট মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ওর নিজের এরিয়াকে ঠিকভাবে রাখবে। তিনভাবে বুঝতে পারলাম আমরা। এরা একটা যে কোনো আইন পরিচালনা ঠিক ভালোভাবে করতে পারে, তিন ভাগে ভাগ করা হয়েছে। এরপরেও কিন্তু
এগুলো আমরা সরকারিভাবে দেখলাম। বেসরকারিভাবে এগুলো কিন্তু সরকারের আন্ডারেই থাকে, যেমন কিন্তু বেসরকারি হয়ে যায়, বিক্রি করে দেয়, কিন্তু ওরাও কিন্তু একটা স্টেট, রাজ্য কিন্তু পরিভাষা আছে, ওদেরও কিছু নিজস্ব নিয়ম আছে, সেই নিয়ম কানুন মেনেই কিন্তু ওরা চলবে। সেটাকে যেমন হচ্ছে ইলেকট্রিক বোর্ড, ওর নিয়ম আছে, ও প্রত্যেকটাকে বাড়িতে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। তুমি যদি মিটার কানেকশান নিতে যাও, যদি তোমাকে কি করতে হবে, অ্যাপ্লিকেশান জমা দিতে হবে, সেখানটায় কিছু টাকা জমা দিতে হবে, তারপরে তোমার বাড়িতে মিটার নিয়ে আসবে, মিটার নিয়ে আসার পর তোমাকে লাগিয়ে দেবে, তারপরে তোমাকে বিল দিবে, 3 মাস চালার পর বিল দিবে। এবার সেই বিল যদি তুমি না দাও, ও তখন কিছু তো একটা পদক্ষেপ নেবে, সেটাকে বলছে পরিচালনাকে করাই বলছে, সেটাকে পরিচালনা করার জন্য সেটাকে স্টেট বলা হয়েছে। এবার ওকে কি কি পদক্ষেপ নিতে হবে তার জন্য, মনে করো কোনো একটা স্থান থেকে অন্য স্থানে কারেন্ট নিয়ে যাবে, এবার ভারী ঝামেলা, ওর তো কোনো জমি জায়গা কেনা নেই যে আমি এখানটায় পোল বসাতে দেবো না বা পোল বসাবো। ধরো এই স্থান থেকে একটা পোল এই স্থানে নিয়ে যাবে, এখানে বহু ব্যক্তির জমি আছে, এবার বলছে যে আমি এদেরকে পোল বসাতে দেবো না, তখন কিন্তু সরকার যে নিয়ম বলে দেবে ওই নিয়মে কিন্তু ও পাস করবে। বুঝতে পারছি? তারপরে যেমন হচ্ছে এয়ারপোর্ট যেখানে থাকবে, এয়ারপোর্ট যেখানে থাকবে সেখানে তুমি বড় বিল্ডিং বানাতে পারবে না। এবার কারণ কেন বলছি, যেখানে এয়ারপোর্ট উড়ে আসবে, জাহাজ উড়ে আসবে, তোমার এই বড় বিল্ডিংয়ে টক্কর লাগতে পারে, কারণ অত দূর থেকে উঠে আসছে হাজার হাজার কোটি টাকা দামের তোমার একটা প্লেন, আর ওখানে হাজার কোটির দামের চেয়ে অনেক মানুষ আছে ওখানটায় বিভিন্ন দেশের, তোমার বাড়িতে এসে এখানে যদি টক্কর মারে যদি, তাহলে ক্ষতিগ্রস্তটা কে হবে? তার জন্য যেখানে এয়ারপোর্ট থাকবে সেখানে এয়ারপোর্টের আশেপাশে নিয়মকানুন চলবে, ওর কিছু নিয়মকানুন ফলো করতে হবে। যেখানে এয়ারপোর্ট থাকবে সেখানে উপরে রাতে তুমি বল জ্বালাতে পারবে না, বিয়ে সিজন হয়েছে, তুমি এখন যেটা মানে উপরে লাইটিং ফোকাস দেয় সেটা দিয়ে দিবে, মনে করবো প্লেনে এসে মনে করবে যে এইটাই ল্যান্ডিং স্ট্যান্ড, তোমার ছাদে এসে ল্যান্ডিং করে দিবে, তোমাকে বেড়ে তাড়িয়ে দেবে। কিছু কিছু কাজ সেখানটায় করা যাবে না। বুঝতে পারছি যে এয়ারপোর্টে বড় বিল্ডিং করা যাবে না, ছাদের উপর বড় লাইট লাগা যাবে না, এগুলো ওর নিয়ম ফলো করতে হবে। তারপরে হচ্ছে যে রেলওয়ে মনে করো রেলওয়ের কিছু নিয়মকানুন আছে, ওর নিয়মকানুন, ওর রেলের পাঁচটি মাটি সব পড়ে থাকবে, তুমি গিয়ে নিয়ে চলে আসবে রেল, তার জন্য তোমাকে ধরতে রেলের পুলিশ আসবে। রেল একটা আলাদা ডিপার্টমেন্ট, ওর বগি মাঝখানে দাঁড়ানো আছে, তুমি সব কিছু মানে লোকাল কয়লা নিয়ে যাচ্ছে, তো ট্রেন থেমে আছে, তুমি বস্তায় করে কয়লা ভরে নিয়ে চলে এলে, তোমাকে ধরতে পারো না, রেল গভর্নমেন্ট যে পিটিলা করে দেবে তোমাকে। ওর নিজস্ব নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন কিন্তু ফলো করবে, তখন কিন্তু চলে আসবে না এই যে স্টেট গভর্নমেন্টের পুলিশ ছাড়ান দেন, ফোন করবে এমএলএকে এমপিকে, আমার ছাড়িয়ে দেবো, ভুল হয়ে গেছে, ও কিন্তু এইসব কথা শুনবে না, ব্রেন গুটাই দেবে। কিছু নিয়ম আছে রেলওয়ের আন্ডারে, ওই নিয়ম পালন করবে। টিকিট কাটার সময় টিকিট ধরবে না বলে স্টেট গভর্নমেন্টের, যে আমার এমএলএ আমার কাকা ছেড়ে দিন আমি টিকিট কাটিনি, ভুল হয়ে যাচ্ছে আমার, বেড়িন গুটাই দিবে তোমাকে। টিকিট কাটানি মানে কর, কাকে ফোন করছি কর, রেল মিনিস্ট্রি, যতক্ষণ পর্যন্ত রেল মিনিস্ট্রি না বলবে ততক্ষণ পর্যন্ত কিছু করতে পারবে না, তোমার ক্ষমতা নেই। রেল ডিপার্টমেন্টে আলাদা, এরা একটা রাজ্য, এরা একটা রাষ্ট্রের পরিভাষা। বুঝতে পারলাম? এরকমভাবে সমস্ত হচ্ছে পরিভাষা বলানো হয়েছে। এরপরে আমরা 12 নম্বর ধারা দেখব। 12 নম্বর দেখলাম, এরপরে আমরা 13 নম্বর ধারা দেখব। 13 নম্বর ধারায় কি বলা হয়েছে? 13 নম্বর ধারায় বলা হয়েছে, এখানটা ভালো করে লক্ষ্য করবে যে সংবিধানে যদি কারো অসুবিধা হয়, কি বলছে দেখো, মৌলিক অধিকার খর্ব করে, এটা হচ্ছে সংবিধান, একটা হচ্ছে প্রি, একটা হচ্ছে পাস্ট। প্রি, একটা হচ্ছে পাস্ট। প্রি মানে কি, সংবিধান কার্যকর হওয়ার আগে, আর সংবিধান কার্যকর হওয়ার পরে। সংবিধান কার্যকর হয়েছিল 1950 সালে, 1950 26শে জানুয়ারি।
26শে জানুয়ারি কিন্তু কার্যকর হয়েছিল। এরকম নয় যে এর আগে কিছু নিয়মকানুন ছিল না, কিছু নিয়মকানুন ছিল, সেই নিয়মকানুন মেনে তো ইংরেজরা দেশ শাসন করতো। সেই নিয়মকানুন কিন্তু থেকে গেছিল ভারত স্বাধীন হওয়ার পরেও। কিন্তু বলা হয়েছিল যদি কারো অসুবিধা হয় তো এই নিয়মকানুন বাদ দেওয়া যেতে পারে। কে বাদ দেবে? সংসদ। ধরো এবার যেমন এখানটায় বললাম প্রি মানে কি সংবিধান কার্যকর 1935 থেকে 37। 1935-এর অধিনিয়মে 1937 সালে পার্সোনাল ল মুসলিম পার্সোনাল ল কিন্তু তখন আনা হয়েছিল, এখনও আছে, তখন নিয়ে আসা হয়েছিল। সংবিধান কার্যকর হয়েছিল কত, লেখা হয়েছিল কত সালে? 1946 থেকে 49-এ। 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল সংবিধান। কিন্তু বাদ দিতে পারতো তো ওরা, কেন বাদ দেয়নি ওরা? যে এটা তখন কিন্তু প্রয়োজনীয় ছিল। তখন কিন্তু মানুষ এরকম অপব্যবহার করতো না। বিয়ে করে মানে একটা বউ ঘরে রেখে দিল্লি চলে গেছে কাজ করতে, দিল্লিতে গিয়ে আর একটা বউকে বিয়ে করে নিয়েছে, নিয়ে হোয়াটসঅ্যাপে টিক 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 করে যে তালাক তালাক তালাক, এরকম করে কিন্তু মুসলিম ধর্মে তালাক হয় না। টাইম থাকে 3 মাস, 1 মাস, 2 মাস, 3 মাস পর পর একবারে এক রাতে ঝগড়া হলো, এক রাতে তালাক নিয়ে বাড়ি, এরকম করে কিন্তু তালাক হয় না। মিসইউজ হচ্ছিল। তো সেই মিসইউজ কিন্তু এই পার্সোনাল লতে পড়ে তালাকে হাসান, তালাকে অহাসান, তালাকে বিদ্যুৎ। তখন কি করে সংসদ? তালাকে বিদ্যুৎকে হটান দেয়, ইনস্ট্যান্ট যে তালাক মারছিল হোয়াটসঅ্যাপে সেগুলো কিন্তু হটেন দিল। বলছে সংবিধান কার্যকর হওয়ার আগে বা সংবিধান কার্যকর হওয়ার পরে যে সমস্ত নিয়মকানুন ছিল যদি মানুষের ক্ষতি করে তো সেগুলোকে বাদ দিতে পারি। তো এগুলো কি করলে? বাদ দিলে। এগুলো সংবিধান কার্যকর হওয়ার পরে বাদ দিয়েছে, কিন্তু এগুলো আগে নয়। আর সংবিধান কার্যকর হওয়ার আগে কিছু নিয়মকানুন ছিল সেগুলো কিন্তু এখন লাগু করা যাবে না। মনে করো না আমার আগে এরকম 100 বিঘা জমি ছিল, এখন আমি ভিখারি হয়ে গেছি, তোমার সবাই এসে পা টিপবে না, লেথিন তাড়িয়ে দেবে তোমাকে। ঠিক একই রকম সংবিধান কার্যকর হওয়ার আগে কিছু নিয়মকানুন ছিল, যেমন ভীমরাও আম্বেদকর, ডক্টর ভীমরাও আম্বেদকর যখন স্কুলে পড়াশোনা করত তখন বলতো ও একটা ছোট জাতির মানুষ ছিল, ছেলে ছিল, ওকে স্কুলের বাইরে বসে পড়তে হতো। এখন যদি এই নিয়ম চালু করে দেয় যদি যে এমএলএ এমপি মাস্টার ডাক্তারের ছেলেগুলো স্কুলের ভিতরে পড়বে, বাদ বাকি চাষা ভোসা ড্রাইভার এগুলার স্টুডেন্ট ছেলেগুলো স্কুলের বাইরে গেটের পাশে পড়বে, বেড়িন লাল করে দেবে সব মানুষ যাই। কিন্তু তখন এরকম ছিল যে এই সংবিধানের নির্মাতা, যার জন্য আমি পড়াচ্ছি, যার জন্য আমি এত ক্ষমতা পেয়েছি, শক্তি পেয়েছি, তার কথা বলছি। সে বলছে নো পিউন নো ওয়াটার। যেদিন স্কুলের ভিতরে স্কুলে পিউন আসতো না সেদিন জল খেতে পেত না। এরকম নিয়মকানুন ছিল যে কোনো কিছু টাচ করতে পারবে না, কোনো কিছু ছুঁতে পারবে না, স্কুলে গিয়ে বেঞ্চে বসতে পারবে না, টেবিলে বসতে পারবে না, স্কুলের বাইরে যে বেড দরজার বাইরে ওইখানে দাঁড়িয়ে থাকতে হবে। ওইরকম নিয়ম এখন কিন্তু লাগু করা যাবে না। সেটাই কিন্তু বোঝানো হচ্ছে। পাস্ট মানে ওটা কি আগেকার কথা, প্রি মানে এখন যেটা চলছে সেটা বোঝাচ্ছি। এরকম কোনো নিয়মকানুন থাকবে না যে ভারতবর্ষের সংবিধানে ক্ষতিগ্রস্ত হয় এবং মানুষের অধিকার খর্ব করে। এর জন্য পদক্ষেপ নিতে পারে কে? সংসদ। তা বলে কি যা মন তাই করে দেবে সংসদ? তা তো হবে না। সংসদ পদক্ষেপ নেবে, একবারে প্রতিবন্ধ লাগাবে, সুপ্রিম কোর্টে যাবে, হাইকোর্টে যাবে, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্টের প্রধান জজ দেখবে হ্যাঁ এটা ঠিক রাইট কাজ, তবেই কিন্তু এই কাজ সম্ভব। ডাইরেক্ট নেতা মন্ত্রী ভাষণ মেরে দেবে আমি 3 তালাক হটিয়ে দেবো একবার ধক 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 করে এক রাতে, কখনোই সম্ভব নয়। লোকসভা রাজ্যসভা মিলে বিল পাস করবে, বিল পাস হওয়ার পর রাষ্ট্রপতি ফাইনাল সিগনেচার করবে, ফাইনাল সিগনেচার করার পর সুপ্রিম কোর্টের যাঁচের জন্য আসে যে এটা সঠিক না বেঠিক, তারপরে কিন্তু ফাইনাল অ্যাপ্রুভ হয়। এরকম নয়। এই সমস্ত যদি মৌলিক অধিকারে যদি পরিবর্তন করে যদি, সেটাও সংবিধান পারবে, কিন্তু রক্ষা করবে কে? সুপ্রিম কোর্ট। তো আমরা 12 এবং 13 নম্বর ধারা
আলোচনা করলাম। 13 নম্বর ধারায় বলা হয়েছে মৌলিক অধিকারকে যদি খর্ব করে, মানে মৌলিক অধিকার যদি কারো অসুবিধা হয় তখন কিন্তু আগে বা পরে নিয়মগুলো পরিবর্তন করা যেতে পারে। এতটুকুই আমরা বোঝার চেষ্টা করলাম। এরপরে নেক্সট ক্লাসে আমরা রাইট টু ইকুয়ালিটি 14 থেকে ধারা আমরা পড়তে শুরু করব, যেটা 6টি ভাগে ভাগ ছিল, যেটা বললাম আমরা প্রথম ভাগ, পরে আমরা নেক্সট ক্লাসে আমরা করব। বুঝতে পারলাম? জয় হিন্দ।